This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. 32 ধানমন্ডি ধ্বংস হলো। এরা পলিটিক্যাল ফোর্স, যারা এইভাবে মারে, যারা এইভাবে গিয়ে তরকারি বাজারে গিয়ে তোলা তোলে, তারা কিভাবে পলিটিক্যাল ফোর্স হয়? যা বোঝে উল্টো বোঝে। যদি তোমার মধ্যে ধর্মান্ধতা ঢুকিয়ে দেওয়া, ওকালতনামা করতে গেলে সেখানে তাদেরকে মারধর করা হচ্ছে, উকিলকে রাস্তায় পেটানো হচ্ছে। ডক্টর ইউনূস বলেছেন কিছুই হয়নি। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1। আপনারা ভাবছেন কিসের কাউন্টডাউন? কাউন্টডাউন কিন্তু বাংলাদেশের। তার কারণ স্বাধীনতার প্রাক্কালে ঘটে যেতে পারে অঘটন। কারণ তার আগেই ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের পতন হয়ে যেতে পারে। তাহলে কি বাংলাদেশে আবার সেনা অভ্যুত্থান? বারে বারে সেনাদের মধ্যে বৈঠক, বিশেষ করে ওয়াকারুজ্জামান সহ 8 জন আর্মির মেজর জেনারেলের মধ্যে বৈঠক, দফায় দফায় সোমবার রাত থেকে বৈঠক। তাহলে কি স্বাধীনতা দিবসের দিনেই নতুন সূর্য? আর সেই নতুন সূর্য মানেই কি ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকারের পতন? তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ কোন দিকে? কি ভাবছেন? সব মিলিয়ে আপনাদের সঙ্গে সেই আলোচনা করতেই আবারও আরপ্লাস নিউজের ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে আমি সুচারু মিত্র এলাম এবং বিস্তারিত আলোচনায় অবশ্যই যাব। তার আগে বলবো লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের এডিটর ইন চিফ সুজিত চট্টোপাধ্যায়। সুজিত দা, স্বাগত জানাই আপনাকে আজকের এই আলোচনায়। একদম সরাসরি প্রশ্নে যাব, স্বাধীনতার আগেই কি ইউনূসের সরকারের পতন, ইউনূসের দিন শেষ? দেখো, সেনা অভ্যুত্থানের একটা জল্পনা রয়েছে, কারণ আছে। আমি তো গতকাল তার আগে 3 দিন ধরে আমরা এই বিষয়ে আলোচনায় তো বারবারই কথাটাই বলতে চাইছি যে সেনার একটা মুভমেন্ট হচ্ছে। সেনার মুভমেন্ট কখন হয়? তাহলে কি আগে কি বাংলাদেশের সেনার মুভমেন্টে ছিল না? অনেকে বলতে পারেন ক্যান্টনমেন্ট থেকে সে তো রাজপথেই রয়েছে, তার ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে। ম্যাজিস্ট্রেসি পাওয়ার হচ্ছে যে কতজনকে গ্রেপ্তার করে কতজনকে রাখতে পারবে। বাংলাদেশের পরিকাঠামোটাও বুঝতে হবে। জেলের পরিকাঠামোতে পুরো আওয়ামী লীগ অপারেশন ডেভিল হান্ট করে ঢুকিয়ে দিয়েছে। এই 9 মাসে আবদার তাদের শেষ হয় না। কত ধরনের আবদার! আওয়ামী লীগকে সমস্তকে কচুকাটা করব। আজকে শেখ হাসিনা অভিযোগ করছেন, তার অডিও বার্তা আসছে বিভিন্ন ক্ষেত্রে। এই অডিও বার্তায় তিনি পরিষ্কার বলছেন যে 400 জনকে খুব নৃশংসভাবে মারা হয়েছে। আমি নিজে গ্রক্সের কাছে জানতে চেয়েছিলাম বাংলাদেশে হিন্দুদের অবস্থা। এমনিতে জানি বিভিন্নভাবে যে ছবিগুলো আমাদের কাছে এসছে নানা এরকম কঠিন পরিস্থিতির মধ্যেও। তবে 2024-এর নভেম্বর থেকে তুমি যদি জানুয়ারি অবধি 2025 দেখো, মারাত্মক অবস্থা। না করতে পেরেছে সংস্কার, না করতে পেরেছে কিছু। আর্মি আস্কারা দিয়েছিল। সোজা কথায় ওয়াকারুজ্জামান তিনি দিয়েছিলেন। তিনি বারবার কতগুলো চেতাবনী দিয়েছেন বিভিন্ন সময়। তিনি টেকনিক্যালি কিন্তু তাকে ধরা খুব মুশকিল, তাকে মিথ্যেবাদী প্রমাণ করা মুশকিল। কিন্তু ডক্টর ইউনূসের মিথ্যে কথা বলার অনেকেই বলছেন তার উপর বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলেছেন। কেন? তিনি কি বলেছিলেন? আমি 5ই আগস্টের আগে কিছুই জানতাম না, আমি হাসপাতালে ছিলাম, আমাকে ছাত্ররা আপনার দায়িত্ব নিতে হবে। এই পরিকল্পনা অনেক আগে। তারপর তিনি কি বলেছেন? মেটাকুলাস ডিজাইনের অংশ বলে এক ছাত্র নেতাকে তিনি সামনে নিয়ে এলেন। সেই ছাত্র নেতা মানে ফরহাদ মাজার পন্থিক, হিজবুত তাহরির, নানা রকম পন্থায় তিনি বিশ্বাস করেন। ইন্টেলেকচুয়াল টাইপের ছেলে, খারাপ কিছু নয়, ছাত্রদের মধ্যে থাকে। কিন্তু চোখের সামনে ইন্টেলেকচুয়ালিজম তিনি করতে যাচ্ছেন, আর এদিকে সাধারণ মানুষের কি অবস্থা হয়ে যাচ্ছে। বিরোধী কণ্ঠস্বরকে আমি দাবিয়ে রাখবো কেন? ফ্যাসিস্ট যদি হয় বা যা কিছু হয়, আমি ফ্যাসিস্ট তার বিচারের আওতায় আনবো। আনার জন্য নানা রকম প্রক্রিয়া নিয়ে তো কেউ কখনো আপত্তি তুলছে না। যখন ইন্টারপোলের দ্বারস্থ হয়েছে, এসবও করবো। আবার আমি এমন দৃষ্টান্ত স্থাপন করবো বা যারা করছে তাদের আটকাতে পারবো না। কি দৃষ্টান্ত স্থাপন করলো তারা বাংলাদেশ এই 9 মাসে? বললাম তো, আওয়ামী লীগ বিরোধী কণ্ঠস্বরকে সবাই মিলে তখন একজোট হয়ে গিয়ে মারধর করেছে। সামান্য খেতে পড়তে পারছে না লোক, কেউ গেছে তাকে পিটিয়ে মারছে। মব জাস্টিস চূড়ান্ত লেভেলে, সেটা নিয়ে ঠাট্টা, ইয়ার্কি, মস্করা।
আর এটা ঠেকাবার জন্য তো মানে করতে পারে। ডক্টর ইউনূস ইন্টারন্যাশনাল ব্যক্তিত্ব, এটা তো খুব তারা গর্বের সঙ্গে বলে। তাকে কত লোক চেনে, যখন এত লোকই চেনে, তিনি কি একবারও বলেছেন এই মব জাস্টিস বা এগুলো ঠিক হচ্ছে না, এর জন্য কঠোর ব্যবস্থা নেব এবং দরকার পড়লে আন্তর্জাতিক সাহায্য চাইবে? চাইনি। তাহলে আজকে তারা বাড়াবাড়ির একটা জায়গায় গেছে এবং তিনি গিয়ে বুঝতে পেরেছেন যে এই আওয়ামী লীগকে পুরো রাজনৈতিকভাবে কোণঠাসা করতে গিয়ে তাদের হত্যা, গুম, খুন, যা যা অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে, শেখ হাসিনার বিরুদ্ধে করেছে, সেম অভিযোগ এসছে 7 মাসে যে তাদের বিরুদ্ধে। খুব মজা। এখন মানুষ ঈদের প্রাককালে একটু আনন্দ করবে, এমনি ইফতার প্রত্যেক দিন মানে হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে সেনাবাহিনী তারা এই চূড়ান্ত অনস্লটের দিকে এগোচ্ছে। অনস্লট বলতে আমি বলছি না বাংলাদেশের সেনাবাহিনী গুম, খুন, হত্যা বা এরকম করবে, তারা একটা জায়গায় একটু চিন্তার মধ্যে পড়েছে। অনেক মিটিং হয়েছে, দফায় দফায় মিটিং হয়েছে, আমি তোমাকে বলছি দফায় দফায় মিটিং হয়েছে। আজকে মেজর জেনারেল র্যাঙ্কের যারা অফিসার, জেনারেল র্যাঙ্কের অফিসাররা সব ইউনাইটেড। চেষ্টা হয়েছিল তাদের মধ্যে ভাঙন ধরানোর জন্য, চেষ্টা হয়েছিল। প্রাক্তন কিছু সেনা অফিসার এই কাজে তারা সহযোগী, দীর্ঘদিন ধরে তারা প্রবাসে থেকে, যে দেশের মাটির সাথে তাদের কোনো এখন আর যোগাযোগ নেই, তারা যে সমস্ত কাণ্ড কারখানা তারা করে গেছেন, তারা এই বিদ্বেষটা তৈরি করার ক্ষেত্রে একটা অগ্রণী ভূমিকা নিচ্ছিল, অগ্রণী ভূমিকায় তারা ছিল। এবং সেনাবাহিনী যখন এবার স্টেপ বাই স্টেপ যখন মুভমেন্ট হচ্ছে, খুব ইম্পর্টেন্ট 9 ডিভিশন, সাভার, যারা ঢাকাকে রক্ষা করার দায়িত্ব থাকে, এবং হচ্ছে প্রেসিডেন্ট হাউস, ভুলে গেলে চলবে না একবার প্রেসিডেন্ট হাউস থেকে প্রেসিডেন্ট অনেকদিন ধরে এই টার্গেট কিন্তু করা হয়েছে একটা সংবিধান স্বাধীনতা দিবসের প্রাককালে। সুতরাং এটা ভেবে নেবার কোনো কারণ নেই, অনেকটা তারা কিন্তু কবজা এখন শক্ত করে ফেলে। শুধু আপনার কাছে এই প্রসঙ্গে আরো 2-3টে আমি ইনপুটস জাস্ট বলবো। 32 ধানমন্ডি ধ্বংস হলো, না সেনা কিছু করলো, না ডক্টর ইউনূস কিছু বললেন। ইসকনের উপর লাগাতার আক্রমণ, না ইউনূস কিছু বললো, না প্রশাসনিক ক্ষেত্রে তিনি কিছু করলেন। শুধু এখানেই শেষ নয়, চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী, যিনি সংখ্যালঘু হিন্দুকে একত্রিত করে চট্টগ্রাম থেকে চিটাগং পর্যন্ত লং মার্চ করতে গিয়েছিলেন, তাকে দেশদ্রোহী বলে বা রাষ্ট্রদ্রোহী কাজ করেছেন বলে এখনো তিনি জেলে, এখনো প্রমাণ নেই। ওকালতনামা করতে গেলে সেখানে তাদেরকে মারধর করা হচ্ছে, উকিলকে রাস্তায় পেটানো হচ্ছে। ডক্টর ইউনূস বলেছেন কিছুই হয়নি। তার প্রেস সচিব শফিকুল তিনি বলেন কিচ্ছু হয়নি, এসব কিছুই হচ্ছে না, বাংলাদেশ নিয়ে ভারতবর্ষ বাড়াবাড়ি করছে। এইসবের কারণেই কি আজকে ইউনূস পতনের জায়গায় পৌঁছে গেল? ভারতবর্ষ বাড়াবাড়ি করছে, ভারতবর্ষের পতাকা নিচে রেখে পাড়িয়ে চলে গেছে। ভারতবর্ষের প্রোডাক্ট বিভিন্ন কোম্পানি বয়কট করেছো প্রকাশ্যে এবং বিভিন্ন জায়গায় পণ্য পুড়িয়েছো। আর কি রয়েছে? ভারত বাড়াবাড়ি করছে। ভারত কি বলেছে? আবার সেই ভারতের কাছে গিয়ে তুমি ইয়ে চাইছো। ভারতীয় জনতা পার্টির এখানকার যারা সীমান্ত ইয়েতে গিয়ে গেছিল, তারা কেউ আটকে ছিল? আমরা তো ছিলাম ওখানে। তারা বলেছে পণ্য পাঠানো উচিত নয়। এই বার্তাটা সেদিন শোনেনি যে পণ্যটা তুমি নিচ্ছ, তোমার প্রয়োজনে লাগছে, তুমি বড় বড় কথা বলে তুমি ভেবেছিলে পৃথিবীর বিভিন্ন দেশে থেকে তুমি সস্তায় পাবে। অত সোজা না, সে মেন্টালিটি থাকতে হবে সেই দেশে। বাংলাদেশ এমন কিছু করে তাকে সস্তায় দিয়ে দেবে। এই সমস্ত দেখে যেখানে সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে পারে না যে রাষ্ট্র তোমার হচ্ছে, যেখানকার ছাত্র নেতারা একদিকে হচ্ছে খুন, হত্যা, জখম চলছে, রক্তপাত চলছে, আর তারা 5 স্টার 7 স্টার হোটেলে গিয়ে তারা সমস্ত হচ্ছে মজ মস্তি করছেন। ছবি এসছে, তাদের সাথে আমাদের কোনো লেনা দেনা নেই। আওয়ামী লীগের সাথে কোনো লেনা দেনা নেই। আওয়ামী লীগ কি করেছে আমরা খুব ভালো জানি, খুবই ভালো জানি। তারা কে কোথায় রয়েছে আফসোস করছে, অনেকের এটা রয়েছে। তার মধ্যে সীমাবদ্ধ থাকো। যেতে যেতে কোন জায়গায় গেছে, একেবারে নিরীহ মানুষ, বাচ্চা বাচ্চা মেয়েদের উপরে যেভাবে মহিলাদেরকে মানে অপমান করা হলো এক ধরনের। তারা যে জুলাই অগাস্ট মাসে যে ভূমিকায় তারা ছিলেন, সেই জায়গা থেকে দাঁড়িয়ে সেনাবাহিনীর অনেক কিছু চিন্তা ভাবনা করতে গিয়ে তারা অনেক কিছু 32 ধানমন্ডি ক্ষেত্রে বাইরে থেকে যখন হচ্ছে, দেখো বাইরে থেকে উস্কানি আসছে, কেউ এসে গিয়ে এটা করছে। আর্মির ক্ষেত্রে যেখানেই দেখা গেছে যে ছাত্র এবং যুব অল্প বয়সীরা রয়েছে, আর্মি সেখানে হয়েছে কোন রকম প্ররোচনায় না দিয়ে তারা চলে এসেছে অনেক জায়গায়। গুলি চালায়নি,
গুলি কিন্তু সেভাবে চালানোর মতো ঘটনা ঘটেনি। আর তার পূর্ণ সুযোগ কারা নিয়েছে? এরা পলিটিক্যাল ফোর্স, এরা পলিটিক্যাল ফোর্স যারা এইভাবে মারে, যারা এইভাবে গিয়ে তরকারি বাজারে গিয়ে তোলা তোলে, তারা কিভাবে পলিটিক্যাল ফোর্স হয়? তারা যদি এরা পলিটিক্যাল ফোর্স হয় তাহলে ক্রিমিনাল কারা? গোটা যেন বিচার ব্যবস্থা শেখ হাসিনাকে তুলে দিতে হবে, তারপর তার বিচার করুন। ওই যে বিচার হচ্ছে, বিভিন্নভাবে বিচার করেছেন, বিভিন্ন জায়গায় বিচার চাইতে গেছে, থানায় মন্টু দাস অভিযোগ করতে গেছে তার কিশোরী কন্যাকে রেপ করা হয়েছে, তাকে মেরে দিয়েছে, বিচার করেছে। তো এখন সেনাবাহিনী তারা যদি যায়, তার কারণ হচ্ছে যে প্রত্যেকেরই একটা রাষ্ট্রের গঠনের ক্ষেত্রে সেনাবাহিনী, পুলিশ, জুডিশিয়ারির কথা বলবো, মিডিয়া, তাদের একটা ভূমিকা সবসময়ই থাকে। তার কারণও তারা কেউ জনগণকে নিরাপত্তা দেবে, কেউ জনগণকে ইনফর্ম করবে, কেউ জনগণকে ন্যায্য বিচার দেবে। আর রাজনৈতিক শক্তি কি করবে? রাজনৈতিক শক্তি দেশের গণতন্ত্রের জন্য লড়াইটা করবে। জুলাই আগস্টের সামনে তো অনেক বড় বড় কথা, কি বড় বড় ভাষণ। আর সহজ সমাধান তুমি যখন করতে পারবে না বা তুমি করতে চাও না ইন্টেনশনালি, তখন তুমি কি করবে? ভারত দায়ী, এ দায়ী, ও দায়ী, এইভাবে বেশি দিন বলে না, চালাকির দ্বারা মহৎ কার্য হয় না। ইউ ক্যান ফুল পার্ট অফ দ্য পিপল অল দ্য টাইম। কিছু লোককে চিরকাল বোকা বানিয়ে রাখা যায়। ইউ ক্যান ফুল অল দ্য পিপল পার্ট অফ দ্য টাইম। তুমি জনগণের সব বৃহৎ অংশকে কিছুদিনের জন্য বাঁকা বানাতে পারো, আপনার কাছে ইউ ক্যান নট ফুল অল দ্য পিপল অল দ্য টাইম। আপনার কাছে সময়টাই আজকে এসে গেছে। আপনার কাছে শেষ প্রশ্ন, যে ইউনূস পরবর্তীতে বাংলাদেশের ভবিষ্যৎ কি হবে? দেখো, ইউনূস তিনি ধরা যাক তিনি গেলেন, ফিরলেন না, বা যা বয়স, এই ধরনের বয়সে প্রচুর চাপ নিলে অনেক সময় এক ধরনের অসুস্থতা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তখন কি হবে? একটা পার্টি তৈরি হয়েছে, তার সমন্বয়করা তার উপর যখনই দেখছে ডক্টর ইউনূস অনেকদিন ধরেই তাদের দ্বারা বিরক্ত হয়ে গেছে, এখন বোঝাই যাচ্ছে। এবং যে কারণে আর্মির বিরুদ্ধে ওই রকম ওই একজন ছাত্র নেতা হাসনাত আবদুল্লাহ ওরকম কমেন্ট করলো, পরক্ষণেই যে তার সাথে গেছিল মিটে সে বললো না, ও ভুল বলছে, ফালতু কথা বলছে, ও বলছে যে এসব সেনাবাহিনী কোনো হুমকি দামকি কিচ্ছু দেয়নি, উল্টো ওরা যে দুজন যাচ্ছে নিজের থেকে করেছে, বাকিরা জানে না। একটা পার্টি তৈরি করেছে, সে পার্টির প্রধান তারপর বলছে এটা অন্যায় কাজ হয়েছে। একটা নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রীকে যেমন কোনো ক্যাবিনেট মিনিস্টার অগ্রাহ্য করতে পারে না, তিনি তো সে অর্থে সো কল্ড প্রাইম মিনিস্টার, সো কল্ড নির্বাচিত নন যেহেতু, সুতরাং তার কথা শোনে, ফলে নিজেদের কোনো সমন্বয় নেই। এই জন্যে ক্ষমতা আনলো, ক্ষমতা পেয়েছি, সাথে সাথে লুটে পুটে খাই। আরে বাংলাদেশের মানুষে এমনিতে, বাংলাদেশ অত্যন্ত সবুজ একটা দেশ, উৎপাদনশীল দেশ, কৃষিক্ষেত্রে তো উৎপাদনশীলতা আছে, এত সেখানে জলসম্পদ আছে, মাছ তৈরি হয়, সব কিছু নিয়ে ঈর্ষা করা, ভাবে বোধহয় এখানকার ভারতের মানুষ ইলিশ মাছ না খেলে যেন ইয়ে হবে না। যা বোঝে উল্টো বোঝে। অনেকে আছে উল্টো বোঝে, কেন বোঝে বুঝতেই পারছো, যদি তোমার মধ্যে ধর্মান্ধতা ঢুকিয়ে দেওয়া হয়, যদি তোমার যেটাকে সোজা বাংলায় মগজ ধোলাই বা ব্রেন ওয়াশ করে দেওয়া যায়, তাহলে তুমি সবকিছু উল্টো দেখবে। শুধু এই শব্দটা দিয়ে বলি, পরমহংসদেব বলতেন জন্ডিস টাইপ, মানে নেবা হয়েছে ওর, মানে যখন জন্ডিস হয় কারো, দেখবে চোখটা হলুদ হয়ে যায়, সে সব কিছু হলুদ দেখবে, সাংবাদিকতাকে হলুদ সাংবাদিকতা দেখবে, চারিদিকে হলুদ দেখবে, রাজনীতিকেও হলুদ রাজনীতিতে পরিণত করবে। এই আর তার পরিণতির জন্য রয়েছে। সুতরাং সেনাবাহিনীর তুমি যেটা শুরুতে করলে 1, 2, 3, 4 ওই কাউন্টডাউনটা চলছে। একেবারেই অনেক ধন্যবাদ সুজিত দা আপনাকে। আমরাও চাই বাংলাদেশ তার নিজস্ব ছন্দে ফিরে আসুক, স্বাধীনতা দিবসের দিনেই নতুন সূর্যের উদয় হোক। আর সেই রবীন্দ্রনাথের বিখ্যাত সেই গান, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, ও মা আমার প্রাণে
বাজায় বাঁশি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ধন্যবাদ আপনাদের। বাংলাদেশের আরো লেটেস্ট আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন আটলাস নিউজের ডিজিটাল পেজে।